তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN4 পেপার অর্থাৎ সেকেন্ড যে মাইনর পেপার আছে 6 সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1, এই পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন থাকছে কূটনীতি মানে কৌটিল্যের কূটনীতি সম্পর্কে ধারণা বা কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা, এবং দ্বিতীয় আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ক্লাসটা তোমরা দেখতে থাকো। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু হচ্ছে। কি বলা হচ্ছে দেখো, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ইতিহাসে কৌটিল্যের রচিত অর্থশাস্ত্র একটি যুগান্তকারী ও অবিস্মরণীয় গ্রন্থ। এই গ্রন্থে রাষ্ট্র পরিচালনা, প্রশাসন, অর্থনীতি এবং বিশেষত পররাষ্ট্রনীতির পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে। কৌটিল্যের মতে একটি রাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো নিজের ভৌগোলিক সীমানা ও শক্তি বৃদ্ধি করা এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক শত্রুর হাত থেকে নিজেকে সর্বত্রভাবে রক্ষা করা। এই উদ্দেশ্য সাধনের জন্য তিনি পররাষ্ট্রনীতি বা কূটনীতির কথা বলেছেন, তা অত্যন্ত বাস্তবসম্মত, দূরদর্শী এবং বিজ্ঞান ভিত্তিক। তার কূটনীতির মূল ভিত্তি হলো বিজিগিসু অর্থাৎ সর্বদা বিজয়ী হওয়ার আকাঙ্ক্ষা। এই ভাষাটাকে মনে রাখবে। বিজুগিসু মানে কি, বিজিগিসু এর মানে কি সর্বদা বিজয়ী হওয়ার আকাঙ্ক্ষা সম্পন্ন এক পরাক্রমশালী রাজার অবস্থান। বুঝতে পারলে? সর্বদা বিজয়ী হওয়ার আকাঙ্ক্ষা সম্পন্ন এক পরাক্রমশালী রাজার অবস্থান। এই বিজিগিসু রাজাকে কেন্দ্র করেই তার কূটনীতির সমগ্র রূপরেখা আবর্তিত হয়েছে। এবার প্রথমেই কি বলা হচ্ছে, মণ্ডল তত্ত্ব। কৌটিল্যের কূটনীতির অন্যতম প্রধান তাত্ত্বিক ভিত্তি হলো তার মণ্ডল তত্ত্ব। এই তত্ত্বটি মূলত ভৌগোলিক অবস্থান এবং ক্ষমতার ভারসাম্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই তত্ত্ব অনুসারে একটি রাষ্ট্রের ঠিক পাশের বা সীমান্তবর্তী প্রতিবেশী রাষ্ট্র সাধারণত তার স্বাভাবিক শত্রু এবং সেই শত্রুর প্রতিবেশী রাষ্ট্র বিজিগিসু রাজার স্বাভাবিক মিত্র হয়। বিজিগিসু রাজা মানে বলেছি যে মানে সবসময় কি করে, ক্ষমতা বিস্তার করতে চায়, ক্ষমতার একটা আকাঙ্ক্ষা থাকে, তাকে বলা হচ্ছে। ঠিক আছে, বিজিগিসু রাজাকে কেন্দ্র করে মোট 12টি রাষ্ট্রের একটি কাল্পনিক বৃত্ত বা মণ্ডল কল্পনা করা হয়েছে। এই মণ্ডলে মিত্র, শত্রু, মধ্যম এবং উদাসীন রাষ্ট্রের অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে রাজা তার পররাষ্ট্রনীতি স্থির করেন। আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তির ভারসাম্য বজায় রাখা এবং নিজের রাষ্ট্রের নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করাই এই মণ্ডল তত্ত্বের মূল কথা। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে 6টি কৌশল, যেটাকে সারপূর্ণ নীতি বলা হয়। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাস্তব পরিস্থিতির মোকাবিলার জন্য কৌটিল্য 6টি বিশেষ কূটনৈতিক নীতির কথা বিশদভাবে উল্লেখ করেছেন, যা প্রাচীন ভারতের রাষ্ট্রনীতিতে সরগুণ্য নীতি নামে পরিচিত। এগুলি হলো সন্ধি, বিগ্রহ, যান, আসন, সংশ্রয়, দ্বৈধীভাব। ঠিক আছে, সন্ধি হলো পরস্পরের চুক্তির মাধ্যমে শান্তি স্থাপন, বিগ্রহ হলো সরাসরি যুদ্ধের ঘোষণা, যান বলতে বোঝায় সামরিক অভিযান, আর আসন হলো উপযুক্ত সময়ের অপেক্ষায় সাময়িকভাবে নিরপেক্ষ অবস্থান গ্রহণ, আর সংশয় হলো নিজের তুলনায় শক্তিশালী কোনো রাজার আশ্রয় বা নিরাপত্তা গ্রহণ করা, এবং দ্বৈধীভাব হলো একই সাথে একজন রাজার সাথে মিত্রতা এবং অন্য জনের সাথে শত্রুতার দ্বিমুখী নীতি গ্রহণ। রাজার উচিত নিজের রাষ্ট্রের শক্তি, দুর্বলতা এবং সময় ও পরিস্থিতি নিখুঁতভাবে বিচার করে এই নীতিগুলির সফল প্রয়োগ করা। তারপরে কি কূটনীতির 4টি উপায় বা চতুরোপায় বা কূটনীতির 4টি উপায়। কূটনীতির 4টি উপায়, এই পয়েন্টটা বোঝো। শত্রু, মিত্র বা অবাধ্য রাষ্ট্রকে নিজের সম্পূর্ণ অনুকূলে আনার জন্য কৌটিল্য নির্দিষ্ট 4টি উপায়ের কথা বলেছেন, যা চতুরোপরায়ণ নামে পরিচিত। এগুলি হলো সাম, দান, ভেদ, দণ্ড। সাম মানে হলো আলাপ আলোচনা, বোঝানো বা তোষণ নীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করা। দান মানে হলো ঔপঢোকন, উপহার বা আর্থিক প্রলোভন দেখিয়ে অপর পক্ষকে বশীভূত করা। ভেদ হলো শত্রু পক্ষের নেতার মধ্যে বা শত্রু রাষ্ট্রের সাথে
তাদের মিত্রদের মধ্যে বিভেদ, সন্দেহ বা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করা। আর দণ্ড হলো একেবারে শেষ উপায় হিসাবে বল প্রয়োগ বা ভয়াবহ সামরিক আক্রমণ। কৌটিল্যের মতে দণ্ড হলো সর্বশেষ বিকল্প। প্রথমে অত্যন্ত সতর্কতার সাথে বাকি তিনটি উপায় প্রয়োগ করা উচিত। তারপরে দূত ব্যবস্থা বা গুপ্তচর প্রথা। এখানে কি বলা হচ্ছে, কৌটিল্যের কূটনীতিতে যোগ্য দূত এবং সুদক্ষ গুপ্তচরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে। অন্য দেশের রাজনৈতিক খবরাখবর সংগ্রহ, নিজের দেশের রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা এবং বিদেশি রাজাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য বুদ্ধিমান ও বিশ্বস্ত দূত নিয়োগের কথা তিনি বলেছেন। পাশাপাশি শত্রু রাষ্ট্রের গোপন সামরিক ও রাজনৈতিক তথ্য সংগ্রহ এবং প্রয়োজনে সেখানে অন্তর্ঘাতমূলক কাজ চালানোর জন্য এক সুসংগঠিত গুপ্তচর ব্যবস্থার ওপর তিনি বিশেষ জোর দিয়েছেন। গুপ্তচররা কূটনীতির অদৃশ্য অথচ অত্যন্ত শক্তিশালী হাতিয়ার হিসাবে কাজ করত। তারপরে কি উপসংহার, পরিশেষে বলা যায় কৌটিল্যের কূটনীতির কোনো কাল্পনিক বা নিছক আদর্শবাদী চিন্তাধারার ওপর নির্ভরশীল নয়, বরং এটি তৎকালীন সময়ের কঠোর রাজনৈতিক বাস্তবতার ওপর প্রতিষ্ঠিত। তার কাছে রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা এবং জাতীয় স্বার্থই হচ্ছে সর্বাগ্রে বিবেচ্য। এইভাবে তোমরা উপসংহারটা দেখে নাও। আমি পরের প্রশ্নটা আলোচনা করছি, পরের প্রশ্নের উত্তর। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় অতি অবশ্যই কমন পেতে চলেছো। যাই হোক, এই প্রশ্নটা কি আছে দেখো, প্রশ্নটা আছে সমন্বয়বাদের ওপর একটি টিকা লেখো, বা প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে সমন্বয়বাদ কাকে বলে, এর প্রসারে কবিরের অবদান, বা ঘুরিয়ে আসতে পারে সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান আলোচনা করো। প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবে বুঝে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করবে। এখানে প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকাতে কি বলা হচ্ছে দেখো, মধ্যযুগে ভারতের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসে সমন্বয়বাদ এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যুগান্তকারী অধ্যায়। সহজ কথায় সমন্বয়বাদ বলতে বোঝায় ভিন্ন ভিন্ন ধর্ম, বিশ্বাস, মতাদর্শ, সংস্কৃতির এক অপূর্ব মিলন বা সংমিশ্রণ। প্রাচীনকাল থেকে ভারত হচ্ছে বহু সংস্কৃতির মিলনক্ষেত্র। কিন্তু মধ্যযুগে ইসলামী শাসন প্রতিষ্ঠার পর হিন্দু ও ইসলাম ধর্মের পারস্পরিক আদান প্রদান এবং সহাবস্থানের ফলে যে এক নতুন মিশ্র বা বহুত্ববাদী সংস্কৃতির জন্ম হয়, তাকেই ভারতীয় প্রেক্ষাপটে সমন্বয়বাদ বলা হয়। মূলত ভক্তি ও সুফি আন্দোলনের সাধকদের হাত ধরে এই মতাদর্শ চরম উৎকর্ষ লাভ করে এবং একটি ঐক্যবদ্ধ ভারতীয় সমাজ গঠনের পথ প্রশস্ত করে। এবার কি বলা হচ্ছে, সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান। এই প্রশ্নটা বুঝে নাও। দেখো, পঞ্চদশ শতকে ভক্তি আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ সন্ত এবং সমাজ সংস্কারক কবির ছিলেন হিন্দু মুসলিম সমন্বয়বাদের মূর্ত প্রতীক। রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার যুগে তিনি সম্প্রীতির যে বার্তা দিয়েছিলেন, তা ভারতীয় রাষ্ট্রচিন্তা ও সামাজিক চিন্তাধারার এক নতুন দিগন্ত উন্মোচন করেন। সমন্বয়বাদের প্রসারে তার অসামান্য অবদানগুলি নিচে আলোচনা করা হলো। সেখানে কি বলা হচ্ছে, একেশ্বরবাদ এবং ঈশ্বরের সর্বজনীনতা। কবির ছিলেন কঠোর একেশ্বরবাদী। তিনি গভীরভাবে বিশ্বাস করতেন যে ঈশ্বর এক ও অদ্বিতীয়। তার মতে হিন্দু যাকে রাম বা হরি বলে ডাকে, মুসলিম তাকেই আল্লাহ রহিম বলে উপাসনা করে। এই নামগুলির মধ্যে যে পার্থক্য রয়েছে তা মানুষেরই সৃষ্টি। ঈশ্বর কোনো নির্দিষ্ট ধর্মস্থান অর্থাৎ মন্দির বা মসজিদে সীমাবদ্ধ নয়, তিনি সর্বব্যাপী এবং প্রতিটি মানুষের অন্তরে বিরাজ করছেন। রাম রহিমের মধ্যে এই অভিন্নতা প্রচার করে তিনি দুই বিরোধী সম্প্রদায়ের মধ্যে ঐক্যের মজবুত সেতু তৈরি করেছিলেন। তারপর হচ্ছে জাতিভেদ প্রথা ও ধর্মীয় গোঁড়ামির বিরোধিতা। তৎকালীন হিন্দু সমাজের প্রচলিত কঠোর বর্ণপ্রথা, অস্পৃশ্যতা এবং উভয় ধর্মের ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে কবির তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি হিন্দু ব্রাহ্মণদের জাত্যাভিমান এবং মুসলিম মোল্লাদের ধর্মান্ধতা উভয়ই নির্মম সমালোচনা করেছেন। কবিরের মতে
জন্মগত পরিচয় বা নির্দিষ্ট কোনো সম্প্রদায়ে জন্মগ্রহণ করলেই কেউ শ্রেষ্ঠ বা হীন হয়ে যায় না। মানুষের প্রকৃত পরিচয় নির্ধারিত হয় তার চরিত্র, কর্ম ও ঈশ্বরের প্রতি ভক্তির দ্বারা। তার এই সাম্যবাদী চিন্তাধারা তৎকালীন সমাজে বঞ্চিত ও নিম্নবর্গের মানুষকে প্রবলভাবে আকৃষ্ট করেছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, বাহ্যিক আড়ম্বর বর্জন এবং বিশুদ্ধ ভক্তিবাদের প্রচার। কবির মনে করতেন পরম স্রষ্টাকে পাওয়ার একমাত্র পথ হলো সহজ, সরল এবং আড়ম্বরহীন ভক্তি। তিনি ধর্মীয় আচার অনুষ্ঠান যেমন মূর্তি পূজা, তীর্থযাত্রা, গঙ্গা স্নান, রোজা রাখা বা নির্দিষ্ট প্রথায় নামাজ পড়ার মতো বাহ্যিক আড়ম্বরের ঘোর বিরোধী ছিলেন। তার শিক্ষায় ঈশ্বর লাভের জন্য কোনো মধ্যস্থতাকারী বা পুরোহিতের প্রয়োজন নেই। আত্মশুদ্ধি, নৈতিক জীবনযাপন, অহিংসা এবং গভীর প্রেমের মাধ্যমেই পরমাত্মার নৈকট্য লাভ সম্ভব বলে তিনি প্রচার করেন। তারপরে কি, সাধারণ মানুষের ভাষায় মানব ধর্মের প্রচার। কবিরের ধর্ম প্রচারের অন্যতম লক্ষ্য ছিল সরল ও সাবলীল। তিনি আধ্যাত্মিক এবং সমন্বয়বাদী চিন্তাভাবনার প্রচারের জন্য সংস্কৃত ও ফার্সির মতো কোনো অভিজাত বা পণ্ডিত ভাষার আশ্রয় নেননি। পরিবর্তে তিনি সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহারের ভাষা, বিশেষত হিন্দি বা ব্রজগুলির মিশ্রণে তার বিখ্যাত দোহা বা দুই পঙ্ক্তির কবিতাগুলি রচনা করেছেন। এই সহজবোধ্য দোহাগুলির মাধ্যমে তার অসাম্প্রদায়িক মানব ধর্মের বার্তা সমাজের একেবারে প্রান্তিক স্তর পর্যন্ত দ্রুত পৌঁছে গিয়েছিল এবং ব্যাপক গণচেতনার উন্মেষ ঘটেছিল। এবার তোমরা উপসংহারটা দেখে নাও। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি বড় প্রশ্নের উত্তর।